ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করার পর বেনাপোল বন্দর দিয়ে 5টি ট্রাক ফেরত গেছে। মঙ্গলবার বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাবার সুবিধা বাতিল করার পর বুধবার থেকেই ভুটান, নেপাল এবং মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত এবং স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। ভারতের পেট্রোপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে। ওদিকে বেনাপোল সি&এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান জানান, এখন পর্যন্ত বেনাপোল থেকে 5টি রপ্তানি পণ্য বোঝাই ট্রাক ফেরত গেছে, কারণ ট্রানজিট সুবিধা বাতিল করায় পেট্রোপোল কাস্টমস থার্ড কান্ট্রির পণ্য কার্পাস ইস্যু করেনি। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ট্রান্সশিপমেন্টের আওতায় 20 থেকে 25টি ট্রাক ভারতে প্রবেশ করত, তবে 2 সাধারণ আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। এখনো বেনাপোল বন্দরে একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে রপ্তানির অপেক্ষায়, কিন্তু ভারতের পেট্রোপোল কাস্টম কর্তৃপক্ষ এই ট্রাকের কার্পাস ইস্যু না করায় ট্রাকটি রপ্তানি হচ্ছে না। বাংলাদেশ থেকে ভারতের মধ্য দিয়ে থার্ড কান্ট্রিতে যে সমস্ত পণ্য রপ্তানি হতো সেসব ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হতে পারে। বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে যোগ দিচ্ছে সহকর্মী একেএস রোকন। একেএস রোকন, কয়েকটি প্রশ্নের আসলে কোনো সদুত্তর পাওয়া গেল কিনা? যেমন ভারতের অর্থ মন্ত্রণালয় যে চিঠিটা ইস্যু করেছে কাস্টমসে, সেটা কবে এসে পৌঁছেছে এবং ট্রানজিট সুবিধা যে বাতিল করা হয়েছে সেই সিদ্ধান্তই বা কবে থেকে জানানো হয়েছে? অর্থাৎ যে এই ট্রাকগুলো যাচ্ছিল তার আগে থেকে জেনেছিল কিনা? এবং 5টি ট্রাক ফেরত এসেছে, সংখ্যাটা কি 5 আছে নাকি আরো বেড়েছে? আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এবং এই একই জেলায় রহনপুর রেল বন্দর একটি রয়েছে এবং এটি থেকে নেপাল এবং ভুটানের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবার কারণে এটি একটি সম্ভাবনাময় একটি রেল বন্দরে রূপান্তরের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু গতকালকে আকস্মিকভাবে ভারত যে ট্রানজিট সুবিধা বন্ধ করে দিয়েছে, এর ফলে কিন্তু যে আশার আলো দেখেছিল এলাকার ব্যবসায়ীরা সেটা কিন্তু ঘুরে পানি। কারণ হচ্ছে আমরা জানি যে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এবং রহনপুর রেল বন্দর থেকে নেপাল এবং ভুটানের যে দূরত্ব বেনাপোল এবং অন্যান্য বন্দরগুলোর থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার কম, যার কারণে এখান থেকে কিন্তু পণ্য পরিবহন যত সহজে এবং যত দ্রুত করা সম্ভব অন্যান্য বন্দরে সেটা সম্ভব না। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সোনা মসজিদ এবং রহনপুর দিয়ে গত 3 বছরের মধ্যে কোনো পণ্য রপ্তানি হয়নি। ভারতে রপ্তানি হয়েছে, কিন্তু ভারতের ভূমি ব্যবহার করে নেপাল বা ভুটানে যায়নি। তবে নেপালে সরকারি ব্যবস্থাপনায় 2021 সালে সার রপ্তানি করা হয়েছিল এবং ট্রেনে রহনপুর রেল বন্দর থেকে সেগুলো রপ্তানি করা হয়েছিল। এই 21 সালের পরে কিন্তু নেপালে বা ভুটানে কোনো পণ্য রপ্তানি হয়নি, আর সোনা মসজিদও রপ্তানি হয়নি। তবে আমার পিছনে যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের ভারতে যে সমস্ত পণ্য রপ্তানি হয়ে থাকে সেগুলো কিন্তু ট্রাক ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ আরম্ভ করেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভারত থেকে ভারতে যে সমস্ত পণ্যগুলো রপ্তানি হয়েছিল সেগুলো দিয়ে আসার পরে কিন্তু বাংলাদেশে ট্রাকগুলো প্রবেশ করছে। একইভাবে কিন্তু ভারতীয় কিছু ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে ভূমি ব্যবহার করে নেপাল বা ভুটানে কোনো ট্রাক এই বন্দর দিয়ে এখন পর্যন্ত যায়নি। রহনপুর থেকে 21 সালে যাবার পরেও গত 3-4 বছরে কিন্তু যায়নি। আর আপনি যদি জানতে চেয়েছিলেন যে আদেশের বিষয়টি, আমরা কাস্টমের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে সোনা মসজিদ স্থলবন্দরে কিন্তু লিখিতভাবে তারা কোনো কাগজ পায়নি। তবে অফিসিয়ালি তারা যেটা জানতে পেরেছেন যে তারা ভারতীয় কর্তৃপক্ষ ট্রানজিট সুবিধা বন্ধ করার জন্য এই বন্দর দিয়ে যেন কোনো ভারতীয় ভূমি ব্যবহার করে বাংলাদেশে পণ্য রপ্তানি না করা হয়, এই ধরনের একটি মৌখিক আদেশের প্রেক্ষিতে তারা কিন্তু অ্যালার্ট রয়েছে, সতর্ক রয়েছে। তবে বাংলাদেশের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কোনো পণ্য না রপ্তানি হওয়ার কারণে কিন্তু এই ধরনের ঘটনা। সেক্ষেত্রে রকম এই যে চিঠিটা ইস্যু করা হয়েছে সেখানে কি কোনো দিন উল্লেখ করা হয়েছে যে কতদিন পর্যন্ত বন্ধ থাকবে, নাকি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসলে থার্ড কান্ট্রিতে আসলে এই ট্রানজিট বন্ধ থাকবে? এটা একটু নিশ্চিত করবেন। এবং দুই দেশের পণ্য অর্থাৎ ভারত বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি কতটা স্বাভাবিক দেখছেন? আমি কিছুক্ষণ আগে কথা বলেছি কাস্টমস জয়েন্ট কমিশনারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত লিখিত ভাবে কোনো চিঠি পায়নি। তবে তারা মৌখিক ভাবে জেনেছেন যে আজকে থেকে ভারতীয় ভূমি ব্যবহার করে কোনো ট্রানজিট
সুবিধা বাংলাদেশকে তারা দিবে না এবং বন্ধ করে দেওয়া হয়েছে। আর বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে আমদানি রপ্তানি সেটি স্বাভাবিক হয়েছে এবং আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে ভারত থেকে যে সমস্ত পণ্যবাহী ট্রাক বাংলাদেশেও প্রবেশ করছে বিনা বাধায় এবং ভারতে যে সমস্ত বাংলাদেশি ট্রাক প্রবেশ করেছিল রপ্তানির জন্য সেগুলো বাংলাদেশে বিনা বাধায় প্রবেশ করছে। এই ছিল আপনার কাছে সর্বোচ্চ। অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে আপনার সঙ্গে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী একেএস রোকন। শিরোনামে বলছিলাম, প্রথম দিনের বাংলা প্রথম পত্রর প্রশ্ন নিয়ে সন্তোষ জানিয়েছেন এসএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকরা। পাওয়া যায়নি প্রশ্ন ফাঁস কিংবা অনিয়মের কোনো অভিযোগ, তবে ভিড়ের কারণে কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হয়েছিল। ওদিকে প্রবেশপত্র না পেয়ে কক্সবাজারের উখিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন 13 জন এসএসসি পরীক্ষার্থী। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল 10টায় পরীক্ষা শুরু হবার কথা থাকলেও তার আগেই চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভিড় করে পরীক্ষার্থী ও অভিভাবকরা। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিল শিক্ষার্থীরা। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 5টি জেলায় 219টি কেন্দ্রে 1164 বিদ্যালয়ের 1,40,927 জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, এবার প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো গুজব ওঠেনি। প্রিপারেশন অনেক ভালো আছে মোটামুটি, আর সিট হচ্ছে এখানে রোল নাম্বার অনুযায়ী অনেক সুন্দর করে দেওয়া আছে। আমি আশাবাদী আমার মেয়ের পরীক্ষা ভালো হবে, মিলিয়ে আশা করি ভালো ফলাফলই করবে এবং প্রত্যাশাও ভালো। প্রবেশপত্র না পেয়ে কক্সবাজারের উখিয়া, মরিচা, হলদিয়া, পালং আদর্শ বিদ্যানিকেতন নামে এক স্কুলে 13 জন পরীক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাদের দাবি, সকালে প্রবেশপত্র দেওয়ার কথা থাকলেও বিদ্যালয়ে এসে তারা দেখেন গেটে তালা। খুলনায় প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হয়। এ সময় শুধুমাত্র পরীক্ষার প্রয়োজনীয় জিনিস নিয়েই শিক্ষার্থীদের হলে ঢুকতে দেওয়া হয়। জেলার মোট 83টি কেন্দ্রে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন 27,543 জন পরীক্ষার্থী। এই যে গ্যাপটা পড়ছে ওই জন্য একটু সমস্যা হয়েছিল, কিন্তু এই যে পরীক্ষা যে পিছাই দিছে এই জন্য আমাদের জন্য সুবিধা হয়েছে। কোচিং করছি, বাসায় ঠিক মতো পড়ছি, এরপরে আর কি গ্যাপটা পূরণ করছি। কিছুটা সমস্যা, তার ভিতরেও মেকআপ করে নিছে, নিজে চেষ্টা করছে, ছাড়দেরও চেষ্টা ছিল, সব মিলে ঠিক আছে। বরিশালে 194টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালীন সময় প্রতি কেন্দ্রে দেখা যায় ব্যাপক নিরাপত্তা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সিলেট বিভাগের 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1,02,872 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেন। কুমিল্লায় এসএসসি পরীক্ষায় বসেছে 1,69,680 জন পরীক্ষার্থী। শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রের 200 গজ এলাকায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে 91,543, মানবিক থেকে 84,566 এবং 5,795 জন অংশ নিচ্ছে। প্রথম দিন হওয়ায় অনেক পরীক্ষার্থী বিপাকে পড়ে নিজ সিট খুঁজে পেতে। রংপুরে বাংলা প্রথম পত্রের প্রশ্ন নিয়ে সন্তোষ জানান বেশিরভাগ পরীক্ষার্থী। তারা বলেন, নির্ধারিত 3 ঘন্টার ভেতরেই তারা শতভাগ প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। যশোর বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে 1,41,064 পরীক্ষার্থী, যার মধ্যে মেয়ে শিক্ষার্থী 71,979 জন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ এই 4 জেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় 1,06,972 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। ফারদিন নীরব, 71। যতটা অস্ত্র উদ্ধার করার প্রত্যাশা ছিল ততটা এখন উদ্ধার হয়নি, তবে পুলিশ প্রশাসন চেষ্টা করে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন এবং সাংবাদিকদের সাথে কথা বলার সময় কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যে যাই বলুন, রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল। পুলিশি হেফাজতে থেকে আসামি ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ছিনিয়ে নেওয়া আসামি উদ্ধারে পুলিশ সক্ষম হয়েছে। বলেছেন, পুলিশের কাছে সবার অনেক প্রত্যাশা, কিন্তু তাদের আবাসন, খাওয়া পড়ার নানা ধরনের সমস্যা রয়েছে। পুলিশকে এই অবস্থার উন্নতি করতে হবে। সবার ক্ষেত্রে একই নির্দেশনা, এবং আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব, আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। অবশ্য আমরা যতটা এক্সপেকটেশন ছিল, আমরা অত উদ্ধার এখনো কমপ্লিট হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি উদ্ধার করতে, যেটা নিয়ে আমরা পারিনি ওইটা তো আমরা বলবো।
বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। সকাল 10টায় রাজবাড়ী জেলা এবং দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা এবং দায়রা জজ মোসাম্মত জাকিয়া পারভিন। রাজবাড়ী জেলা এবং দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার দায়ের করা একাধিক মামলায় আসামি এই নজরুল। প্রচণ্ড রোদের তাপে লালমনিরহাটে বোরো ধান ক্ষেতের জমি শুকিয়ে গেছে, বিবর্ণ হয়ে পড়েছে ধান গাছের পাতা। এ অবস্থায় শ্যালো মেশিনে পানি দিয়ে ধান অতিরিক্ত চাষাবাদ করলেও অতিরিক্ত ব্যয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। কিন্তু এরপরও ধানের ন্যায্য দাম না পেলে লোকসানের শঙ্কায় রয়েছেন। শামিউল হাসান পাটোয়ারি মিলনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটে সবশেষ বৃষ্টি হয়েছিল গেল অক্টোবর মাসে। এরপর টানা প্রায় 6 মাস ধরে বৃষ্টির দেখা নেই। এতে পুকুর, খাল, বিল শুকিয়ে চৌচির হয়ে গেছে। তাপদাহের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জেলার বোরো চাষে। ধানের ক্ষেত শুকিয়ে গেছে, পাতার রঙও বদলে গেছে। তীব্র পানির সংকটে পড়েছে কৃষক। বৃষ্টি না হওয়ায় টানা সেচ দিয়ে চাষাবাদ করছেন অনেকে। তবে এতে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে কৃষকদের। অনেকেই এই ব্যয় বহন করতে না পেরে বিপাকে পড়েছেন। আগে যেমন ছিল 500-700 টাকা দন একটা হিসেব ছিল, এখন কারেন্টের বিল বাড়াতে এখন মনে করেন 1800-2000 টাকা সিজনে দেওয়া লাগে। এখন তেলের দাম বেশি, মোবিলের দাম বেশি, এ কারণে আমরা শ্যালো এখন চালাইতে পারি না। অনাবৃষ্টির কারণে শুধু ধান নয়, পাটসহ অন্যান্য ক্ষেতেরও একই অবস্থা। দিন-রাত পাম্প বা শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিচ্ছেন কৃষক। আর এই সুযোগে পানির দামও বাড়িয়েছেন পাম্প মালিকরা। এছাড়া ক্ষেতে নানা ধরনের পোকামাকড়ের আক্রমণ বেড়েছে। এতে পানির সাথে ব্যয় বেড়েছে সার ও কীটনাশকের। মনে করেন এই যে পানি খালি কিনতে আছে, ওটা টাকা দেওয়া লাগছে না। আর ধানের তো ফসল কম, ওইটা দিয়ে তো কোনোদিন আয় ব্যয় হবার নয়। ধান খেতে অনেক রোগ ব্যাধি দেখা যাচ্ছে, খোল পচা, মাজরা, এগুলো বেশি হচ্ছে। কৃষকরা বলছেন, উৎপাদন খরচ বাড়ায় বোরো ধানের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় আছেন তারা। যেখানে 2000 টাকা দরকার সেখানে এখন 4000 টাকা দরকার। সারের দাম বাড়া, তাতে কৃষকের আমাদের ক্ষয়ক্ষতি বেশি। ধানের দাম তো মনে হয় বাড়া ছাড়া তো কমলে তো আমাদের আরও মুড়ি দেবো, আবাদে আমার শেষ হয়ে যাবে, আমার পঙ্গু হয়ে যাবো। এদিকে চাষাবাদে অনাবৃষ্টির প্রভাব পড়ায় কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছে যে আপনার আসলে ধান কিন্তু পুরো মানে অ্যাকোয়াটিক ফসল না, অর্থাৎ যে পানিতেই জন্মে, পানিতেই মানে ওর জীবন শেষ হয় তা না। আমরা এই জন্য বলতেছি যে এটাকে বলা হয় অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, AWD। পর্যায়ক্রমে ভিজাবে আবার শুকাবে, এতে কিন্তু সেচের পরিমাণটা অনেকটা কমে যায়। লালমনিরহাট জেলায় চলতি মৌসুমে 48,500 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। মনিরা কাজরি, 71। বলছিলাম, লালমনিরহাটে বৃষ্টির দেখা নেই টানা প্রায় 6 মাস, যার প্রভাব পড়েছে কৃষিকাজে। বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আমরা জানতে চাই। যুক্ত হচ্ছে সহকর্মী শামিউল ইসলাম পাটোয়ারি মিলন। মিলন, আপনার তথ্য এবং ছবিতে আমরা প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে আসলে কৃষকদের দুর্ভোগ আর শঙ্কার চিত্রে ফুটে উঠল। একটু জানাবেন আসলে এই পরিস্থিতি কৃষকরা কিভাবে সামাল দিচ্ছেন এবং কৃষি বিভাগ এখন পর্যন্ত কি ধরনের পরামর্শ কিংবা ব্যবস্থাপনা নিচ্ছে? রাকিব, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে যে যদি মানে যে পরিমাণের শ্যালো বা মোটর দিয়ে পানি দেওয়া হয় সেই পরিমাণের থেকে অল্প পরিমাণের যে জমিতে পানি একটু জমে থাকবে তারপর থেকে যেন পানি আর যেন না দেওয়া হয় সেই ক্ষেত্রে, এবং নির্ধারিত পানি দেওয়ার যে নিয়মটা সেই নিয়মটা কৃষকদের মাঝে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। রাকিব, লালমনিরহাট জেলায় প্রায় 6 মাস ধরে অনাবৃষ্টি অবস্থা। শুধু ধান না, ধান ছাড়াও যে অন্য ফসল আছে, ভুট্টা আছে, পাট আছে এবং বিভিন্ন ক্ষেত খামার আমরা যে লক্ষ্য করেছি সেখানে প্রায় বিভিন্ন পানির সংকট পড়েছে। তবে লালমনিরহাট জেলার যে সমস্ত পাম্প মালিক এবং যে সমস্ত শ্যালো মেশিন মালিকরা রয়েছে তারা অতিরিক্ত ফি তারা কৃষকদের কাছ থেকে নিচ্ছে, যেখানে কৃষকরা
কৃষকরা পূর্বে 1 বিঘা জমিতে চাষ করতে 1400 থেকে 1500 টাকা তারা নিত, বর্তমানে 2 থেকে 2500 এমনকি 3000 টাকাও না মানে কৃষকদের কাছ থেকে স্কিমের জন্য নিচ্ছে যারা যে সমস্ত পাম্প মালিকরা রয়েছে। তবে বৃষ্টি না হওয়ার কারণে লালমনিরহাটের বেশ কিছু ফাঁকা স্থান রয়েছে যেখানে কৃষিকাজ করতে পারেনি কৃষকরা। আর তবে গতকালকে রাত্রে এবং আজকে সকালের দিকে বিচ্ছিন্নভাবে লালমনিরহাট জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে 40 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, কিন্তু বর্তমান যে পরিমাণে বৃষ্টিপাতের প্রয়োজন সেই পরিমাণে বৃষ্টিপাত না হওয়ার কারণে কৃষকরা অতিরিক্ত যে ব্যয় করে তারা ধান যে ইরিবোরো মৌসুম তারা যে ধান চাষ করছে, তবে যদি ন্যায্য মূল্যটা না পায়, সারের দাম কীটনাশকের দাম যেহেতু উচ্চ মূল্য বিক্রি হচ্ছে, যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কৃষকরা লোকসানের মুখে পড়বে। তবে কৃষকরা আশাবাদী সরকার যদি ধানের ন্যায্য মূল্যটা দেয় সেক্ষেত্রে 1500 টাকার উপরে বা 1400 টাকা যদি ধান প্রতিমণ বিক্রি করা হয় সেক্ষেত্রে কৃষকরা অনেকটা তাদের যে অতিরিক্ত ব্যয়টা পুষিয়ে উঠতে পারবে। তবে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে এখনও লক্ষ্য করা গেছে যে অনেক জমি প্রায় ফেটে গেছে, চৌচির অবস্থা রয়েছে। আজকে সারাদিন আকাশ মেঘলা থাকলেও সেরকম লালমনিরহাট জেলায় বৃষ্টিপাতের দেখা মেলে নেই। রাকিব, এই ছিল লালমনিরহাটের সর্বশেষ খবর। জি, অনেক ধন্যবাদ শামিউল ইসলাম পাটোয়ারি মিলন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন লালমনিরহাট থেকে, এবং সেখানে আসলে পানির সংকট, প্রচণ্ড রকমের খরা চলছে এবং সেই খরার কারণে শ্যালো ইঞ্জিন দিয়ে কোনোভাবে আসলে পানি দিয়ে কৃষিকাজ চালানো হচ্ছে। সংকট সমাধানে কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছিল তার তথ্যগুলো আমাদেরকে জানাচ্ছিলেন। একইভাবে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক এবং আশপাশের এলাকায় চরম পানির সংকট দেখা দিয়েছে। এবছর বৃষ্টি না হওয়ায় পাহাড়ের ঝিরি এবং ঝর্ণা শুকিয়ে যাওয়ায় খাবার পানির চরম সংকট তীব্র আকার ধারণ করেছে। সাজেক থেকে 21 কিলোমিটার দূরের নদী থেকে পানি আনতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন দ্রুত সংকট নিরসনের চেষ্টা চলছে। ওমর ফারুক সুমনের তথ্য এবং ছবিতে বিস্তারিত। একদিকে তীব্র গরম, অন্যদিকে জুম চাষের জন্য পাহাড়ে প্রাকৃতিক বনাঞ্চল কেটে ও আগুন দিয়ে পোড়ানোর গুমোট আবহাওয়া। বৃষ্টিরও দেখা নেই, শুকিয়ে গেছে ঝিরি ঝর্ণা। রাঙামাটির বাঘাইছড়ির সাজেক উপত্যকা ও এর আশেপাশের এলাকা জুড়ে খাবার পানির জন্য চরম হাহাকার। সাজেক, মাচালং, গঙ্গারাম, বাঘাইহাট, প্রশিক্ষণ টিলা, বাঙালিপাড়া সহ বিভিন্ন গ্রামে শতাধিক নলকূপ থাকলেও পানির স্তর নেমে যাওয়ায় পানি মিলছে না। পানির উৎস ছড়ায় গর্ত করেও মিলছে না পানি। 7 থেকে 8 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে নতুন ছড়ায় কিছু পানি থাকলেও তা আনতে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছে। সকাল থেকে বসে রয়েছে, এখন থেকে পানি পাই না, ভাত রাঁধতে পারি না, ঠিক মতন ঘরে কাজও করতে পারি না, অনেক পানির সবার কষ্ট। এইসব ভাত খামু দেখি পানি নেই, পরে 3টা জিরিতে গেলাম পানি পেলাম না, ওদিকে পঞ্চরি পাড়া হয়, ওদিকে জিরিতে গেলাম পানি পাচ্ছি না। সাজেক পানি পরিবহন গাড়ির লাইনম্যান জানান, সাজেক ভ্যালি থেকে 21 কিলোমিটার দূরের মাচালং এলাকার কাচালং নদী থেকে প্রতিদিন 1500 লিটার পানি আনতে হয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাজেকে পানি দুর্ভিক্ষ হওয়ার শঙ্কা রয়েছে। বর্তমানে সাজেক এবং তুরিশের যারা বসবাসরত মানুষ আছে তাদের পানির কারণে দুর্ভিক্ষ হয়ে যাবে। যদি দ্রুত এটা যদি সমাধান না হলে, বৃষ্টি না হলে, তাহলে দুর্ভিক্ষ তো হবে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সংকট সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিদের বিকল্প পানির উৎস সন্ধানের জন্য বলা হয়েছে। সমাধানে কি করা যায় স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশনা প্রদান করেছে, তারা আমাদেরকে অবগত করলে আমরা ব্যবস্থা নিব। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করা হয়েছে এই সংকট নিরসনে কাজ করার জন্য। সাজেক ইউনিয়নের 20টিরও বেশি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ ও কটেজ ব্যবসায়ীরা দ্রুত পানি সংকট নিরসনের দাবি তুলেছেন। হাসান আহমেদ, 71। কুড়িগ্রামে প্রিপেড মিটার চালুর 3 মাস না পেরোতেই ভোগান্তিতে পড়েছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের গ্রাহকরা। গ্রাহক সুবিধা বাড়ানোর উদ্দেশ্যে প্রিপেড মিটার স্থাপন করা হলেও টাকা রিচার্জ করেও অনেক গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন না। সার্ভার সমস্যার কারণে টাকা কেটে নেওয়ার পরও তা মিটারে যুক্ত হচ্ছে না। এদিকে নেসকো কর্তৃপক্ষ বলছে এটা একটি সাময়িক সমস্যা। রাজু মুস্তাফিজের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে কুড়িগ্রাম নেসকো অফিসে গিয়ে দেখা গেছে প্রিপেইড মিটার জনিত সমস্যা সমাধানের জন্য শত শত গ্রাহকের ভিড়। গ্রাহকরা জানান, অ্যাপসের মাধ্যমে টাকা রিচার্জের পরেও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সার্ভার সমস্যার কারণে টাকা কেটে নেওয়ার পরও তা মিটারে যোগ হচ্ছে না। সকাল 8
থেকে গিয়ে আমার কারেন্ট নাই, আমরা মেসেজে টাকা ঢুকেছি, কোনো মেসেজ আসে নাই। কাল থেকে কারেন্ট পাচ্ছি না। তারা আরও জানান, বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। গতকাল কাশি অভিযোগ জানাচ্ছি, ওরা দেখে বললো যে আপনি চলে যান, আপনার কিছুক্ষণের মধ্যে হয়তো তারপরে আসে নাই আজ অবধি। আমি পরে এখন আসলাম, এসে আবার জমা দিলাম। 4 তারিখে আমি টাকা ঢুকেছি, 4 তারিখ থেকে আমার মনে হয় কারেন্ট নেই। আমি পরশু কালকে আসছিলাম, তা আমার কয়ে সন্ধ্যের পর কারেন্ট আসছে, এখন আমি সন্ধ্যের মধ্যে দেখি কারেন্ট নেই। এদিকে বিদ্যুৎ অফিস স্টাফরা বলছেন, কুড়িগ্রামে অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ চালুর ব্যবস্থা এই প্রথম। সরকারি ছুটির কারণে সমস্যা হলেও দ্রুত সমাধান হবে। এটা আমরা সংশোধন করার চেষ্টা করতেছি। প্রায় গ্রাহকের 1100 গ্রাহকের মিটার বন্ধ হয়। একই কথা বলছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকোর নির্বাহী প্রকৌশলী। জানান, স্বল্প সময়ের মধ্যে গ্রাহকদের ভোগান্তি শেষ হবে। কারণ টাকা যেহেতু কারো 1 পয়সাও কোনোভাবে এদিক ওদিক হওয়া যাবে না, তাদের যে নির্দিষ্ট টাকাটা আছে ওই টাকার অ্যামাউন্টটা আমরা স্পেশালি তখন এখানে আবার রিচার্জ করে দিচ্ছি। সদরের প্রায় 30,000 গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হয়েছে। এর মধ্যে 27,000 গ্রাহক পুরোপুরি অনলাইন সিস্টেমে থাকলেও বাকি 3,000 গ্রাহক এখনও অনলাইন অফলাইন সিস্টেমে রয়েছে। তাদের পুরোপুরি অনলাইন সিস্টেমে নেয়ার প্রক্রিয়া চলমান বলে জানায় নেসকো কর্তৃপক্ষ। তাজমিন নীর, 71। দর্শক, ইসরায়েলের হামলার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সংহতি র্যালি করছে বিএনপি এবং দেশের বিভিন্ন জায়গায় র্যালি চলছে। এই মুহূর্তে আমরা রাজধানীতে ঘুরে আসতে চাই, সেই র্যালির ছবিটা আমরা দেখাতে চাই দর্শক। দর্শক, সকাল থেকে আসলে বিএনপি নেতারা এই র্যালি নিয়ে আলাদা আলাদা বক্তব্য দিয়েছেন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি আসলে বলছিলেন, এই মিছিলে শুধু বিএনপি কর্মীরা নয়, ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নিয়েছেন এবং এই গণহত্যা শুধু ফিলিস্তিনকে ধ্বংস নয়, ধীরে ধীরে পুরো বিশ্বের মুসলমানদের নিঃশেষ করার একটা নীল নকশা, এমন মন্তব্য তিনি করেছেন। এবং তিনি বলেছেন, পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হলে ইহুদিরা আসলে এগুলো করতে পারতো না। যদি সুযোগ হতো, মুক্তিযুদ্ধের মতো এখানে বাংলাদেশি যুবকরা কার্যকর পদক্ষেপ নিত, তারা সেখানে যেত। এখন এই মুহূর্তে আসলে কার্যকর পদক্ষেপ না নিলে, জাতিসংঘ শক্ত না হলে এই অত্যাচার বন্ধ হবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। এবং একই সঙ্গে মির্জা আব্বাস বলেছেন, প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে এবং গাজা, ফিলিস্তিনের পাশাপাশি সমস্ত নিপীড়িত মানুষের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে সোচ্চার হবার আহ্বান তারা জানিয়েছেন। এবং মূলত এই কারণে আসলে এই র্যালি চলছে, সংহতি র্যালি ফিলিস্তিনের পক্ষে। এবং একই সঙ্গে এর আগে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনিও মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, মুসলিম বিশ্বের যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় আসলে মুসলিমরাই নির্যাতিত হচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিনের যেই সাধারণ মানুষ আছেন, যে নিরীহ মানুষরা আছেন, তারাও আসলে এই মুসলিম বিশ্বের নিরাপত্তার শিকার হচ্ছেন, যে কারণে আসলে তাদেরকে প্রাণ দিতে হচ্ছে। এবং একই সঙ্গে তিনি বলেছেন, কয়েকটি পরাশক্তির যে মদদ, সেই মদদে গণহত্যা হচ্ছে বছরের পর বছর ধরে বিভিন্ন দেশ থেকে দেশে, যেখানে মুসলিম বিশ্বের মোড়লদের ভূমিকায় রয়েছে প্রশ্নবিদ্ধ। এবং বিএনপি নেতারা বলছিলেন যে ইসরায়েল জাতিসংঘের কোনো সিদ্ধান্ত মেনে নেয়নি এবং এর নিন্দা, এর প্রতিবাদও আসলে বড় বড় দেশগুলোও করেনি, যে কারণে আসলে এই ঘটনাগুলো বাড়ার সুযোগ পাচ্ছে। বিশ্বব্যাপী আন্দোলন চলছে, তারপরেও কিন্তু গণহত্যা বন্ধের লক্ষণটা আসলে দেখা যাচ্ছে না। ইসরায়েলের বিপক্ষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এই র্যালির মাধ্যমে বিএনপি নেতারা, এবং আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের জনগণের সাথে সংহতি রাখতে এবং বাংলাদেশের পক্ষ থেকে এই প্রতিবাদের ভাষাটা জারি রাখতে, যেখানে আসলে গণহত্যা বন্ধের দাবি থাকবে। এবং বিএনপির যে ইতিহাস, সেই ইতিহাস তুলে ধরেছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, এবং সেই ইতিহাস তুলে ধরে তিনি বলছিলেন, ফিলিস্তিনের পাশে দাঁড়ানো যে অবস্থান, সেটা বরাবরই বিএনপি করে আসছে। তবে আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলের পাশে ছিল বলেও তারাও আসলে অভিযোগ করেছেন।
এবং তারা বলছিলেন যে ইসরায়েল আসলে গণহত্যা চালিয়েছে সেই ইসরায়েলের কাছ থেকেই আড়ি পাতার যন্ত্র কিনে বিরোধী মত দমন করেছিল আওয়ামী লীগ। কাজেই এক হিসেবে ইসরায়েলের সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক আছে এমন একটা দাবিও তিনি করেছিলেন। একই সঙ্গে বিএনপিরা বলছেন, বিএনপি নেতা, যতদিন আসলে স্বাধীন ফিলিস্তিন না হবে ততদিন পর্যন্ত আসলে এই আন্দোলন চলবে এবং এই র্যালি, এই সংহতি আসলে ফিলিস্তিন, গাজা এবং গোটা বিশ্বের নিপীড়িত মানুষের যে অধিকার, নিরাপত্তা, সেই নিরাপত্তার দাবিতে। আমরা দেখতে পাচ্ছি শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও বিভিন্ন জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ঠিক এভাবে আসলে সংহতি র্যালি যাচ্ছে এবং সেই সংহতি র্যালির মাধ্যমে আসলে সাধারণ মানুষ তাদের আসলে সেই বক্তব্যটি তুলে ধরছে এবং একই সাথে বিএনপির পক্ষ থেকেও বিএনপির নেতারা তাদের জায়গা থেকে এই র্যালির নানা দিক তুলে ধরছেন। মোটামুটিভাবে আমরা জানি আসলে এই র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়েছিল এবং রাজধানীর বিভিন্ন পয়েন্ট এটি ঘুরছে এবং বলা হচ্ছে আসলে এই র্যালিতে শুধু বিএনপির র্যালি বলা হলো, এখানে বিএনপির কর্মীরাই শুধু আছে, ব্যাপারটা সেরকম নয়। আমরা এখানে সাধারণ মানুষের উপস্থিতি টের পাচ্ছি এবং এখানে বলা হচ্ছিল আসলে এটা আসলে সাধারণ মানুষের সম্পৃক্ত হওয়া, বিবেচনা বোধ, বিবেকবোধ এবং মানবতা বোধ থেকে আসলে যুক্ত হওয়ার একটা সুযোগ এবং সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। বিএনপির উদ্যোগে আসলে এই ফিলিস্তিনের প্রতি সংহতি র্যালি হলেও সর্বস্তরের মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন, সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলছেন। আমরা রাজধানীর ছবিটা তো দেখছি, আমরা রাজধানীর বাইরের ছবিও দেখার চেষ্টা করব। আমরা খবর পেয়েছি বরিশালেও বেশ বড় একটি সংহতি র্যালি হচ্ছে বিএনপির পক্ষ থেকে সিলেটের প্রতি সংহতি জানিয়ে এবং অন্যান্য জেলা পর্যায়েও তিনি আছেন। একই সঙ্গে সিলেটে সহকর্মী হোসেন সুজাত আছেন, তিনিও আসলে বিএনপির এই সংহতি র্যালি ফিলিস্তিনের প্রতি সেটাও কভার করছেন, নজর রাখছেন। আমরা তার সঙ্গে যোগাযোগ করব এবং সিলেটের ছবিগুলো আসলে আমরা দেখার চেষ্টা করব। আমরা সিলেট, বরিশাল এবং অন্যান্য জেলা বিভাগীয় পর্যায়ের খবর জানবো। তবে যেই ছবিটা আমরা দেখছিলাম নয়াপল্টনের, সেখান থেকে বিএনপির যে র্যালিটা যাত্রা শুরু করেছেন, শুরু থেকে তার নজর রাখছেন সহকর্মী শফিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শফিকুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনার দেয়া যে তথ্য, সেই তথ্যগুলো আসলে দর্শকদেরকে জানাচ্ছিলাম এবং সময় অনেকটা গড়িয়েছে। বিএনপির অনেক নেতাই বক্তব্য দিয়েছেন, সাধারণ মানুষও কথা বলেছেন। একটু জানতে চাই আসলে কে কি বললেন, কতক্ষণ এই র্যালিটা চলবে, এরপর আসলে কি হবে? র্যালির যে অগ্রভাগ সেটি কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাংলা মোটর এলাকায় এবং একেবারে শুরুতে যারা অংশগ্রহণ করেছিলেন এই র্যালির জাতীয়তাবাদী মহিলা দল, তারা কিন্তু ইতিমধ্যেই বাংলা মোটর যে মোড়, সেই মোড়টি অতিক্রম করে গিয়েছে এবং তারা দলের কেন্দ্র থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল যে কারণ বাজারের যেই গোল চত্বরটি রয়েছে সেখানে গিয়ে মূলত তারা তাদের যে আজকের এই কর্মসূচি, সেই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি তারা সেখানে ঘোষণা করবেন। এর আগে আপনাকে একটি বলে রাখি যে রাজধানীর নয়াপল্টন থেকে এই র্যালিটি শুরু হয় এবং রুটটি যেটি ছিল নয়াপল্টন থেকে কাকরাইল মোড় ঘুরে শান্তিনগর থেকে মালিবাগ, মগবাজার, তারপরে বাংলা মোটর থেকে কারণ বাজার পর্যন্ত, এই হচ্ছে তাদের আজকের এই র্যালির রুট এবং সেই রুট ধরেই কিন্তু নেতাকর্মীরা ধীরে ধীরে তাদের যেই র্যালি, সেই র্যালিটি নিয়ে এগিয়ে আসছেন এবং তাদের মুখে আমরা যে স্লোগানগুলো শুনতে পাচ্ছি, ইসরায়েল বিরোধী যেই স্লোগান তারা সেগুলো দিচ্ছেন এবং এই ফিলিস্তিনে যে গণহত্যা সংঘটিত হচ্ছে অবিলম্বে যেন সেই গণহত্যা বন্ধ করা হয়, সেই ধরনের স্লোগান তারা এখান থেকে দিচ্ছেন। এর বাইরে এই র্যালির পূর্বে নয়াপল্টনে যে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে সেখানে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা, তারা সেখানে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে মূলত আমরা যদি বলতে চাই যে তাদের আজকে বক্তব্যের মূল কথাই ছিল ইসরায়েলি বাহিনীর যে বর্বরতা এবং নৃশংসতা, সেই নৃশংসতা শুধু কিন্তু ফিলিস্তিনের মুসলিমদের উপরেই না, তারা কিন্তু ধীরে ধীরে
পুরো বিশ্বের যত মুসলমান রয়েছে তাদের নিঃশেষ করে দেওয়ার একটি নীল নকশার অংশ হিসেবে তারা আজকে এই ফিলিস্তিনের উপরে এই বর্বরতা চালাচ্ছে এবং সেখানে যে ধরনের নৃশংস ঘটনা ঘটানো হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি যেই দাবিটি তোলা হয়েছে যে ইসরায়েলের যে পণ্য সেই পণ্যগুলো আমরা যেন বয়কট করি, বয়কট করার মধ্য দিয়ে আমরা তাদের এই গণহত্যা বা নৃশংসতার প্রতিবাদ যেন জানাই, সেই বিষয়টি বারবার তাদের বক্তব্যের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং পুরো বিশ্বের যত মুসলিম সম্প্রদায় রয়েছে, মুসলিম ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই ক্ষমতাধর রাষ্ট্রগুলোরও একটি শক্ত অবস্থান তারা এই আজকে র্যালির পূর্বে যে সমাবেশ, সেই সমাবেশ থেকে প্রত্যাশা করেছেন। সর্বোপরি যদি বলতে হয় এই ফিলিস্তিনের গাজা এবং রাফা, আপনি জানেন ইতিমধ্যে তাদের ইসরায়েলি বর্বরতায় কিন্তু ইতিমধ্যে নিঃশেষ হয়ে গিয়েছে, পুরো বিরান ভূমিতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা এবং রাফার যেই অঞ্চল সেটি, এবং ধীরে ধীরে তারা পুরো ইসরায়েলকে আসলে নিঃশেষ করে দিতে চায়। এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে জাতিসংঘের যেই ভূমিকা, সেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সবকিছু মিলিয়ে যতদিন না পর্যন্ত ইসরায়েলের এই বর্বরতা, এই গণহত্যা বন্ধ না হয়, ততদিন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব ততটুকু বিএনপি এবং সরকারের প্রতিও তারা আহ্বান জানিয়েছে যেন সরকার একটু শক্ত অবস্থান নেয় এবং এই গণহত্যা বন্ধের যে পদক্ষেপগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের নেওয়া উচিত সে বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও যেন ভূমিকা গ্রহণ করে, সেই প্রত্যাশাটি তারা এখান থেকে করেছেন। তো আমরা রয়েছি র্যালির সঙ্গে। আবহাওয়া কিছুটা প্রতিকূল আমরা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে খরা, রোদ, তীব্র তাপ ছিল আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম যে এখানে আসলে দমকা বাতাস বইছে, ঝোড়ো হাওয়া, বালুঝড়ের মতো একটি পরিস্থিতি। এরকম একটি পরিস্থিতির মধ্যেও কিন্তু এই যে র্যালি কিন্তু অব্যাহত রয়েছে এবং ধীরে ধীরে আমরা যতটুকু খবর পেয়েছি র্যালির যেই শেষ ভাগটি সেটি এখনও আসলে মৌচাক মার্কেটের যে এলাকাটি রয়েছে সেই এলাকা এখন অতিক্রম করছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি বাংলা মোটরে। আমরা কিছুক্ষণ পরে হয়তো কারণ বাজারে যাব, সেখানে যেই এই র্যালি শেষ হওয়ার কথা যেখানে, সেখান থেকে আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবো। তো রাখি দর্শক, এ পর্যায়ে আমরা যেতে চাই সিলেটে, এবং সেখানেও গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সংহতি র্যালি করছে বিএনপি, এবং সে খবর রাখছেন সহকর্মী হুসাইন সুজাত, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুজাত, বিএনপি র্যালি বলা হলেও সেখানে সর্বস্তরের মানুষের উপস্থিতি আমরা দেখলাম এবং প্রত্যেকে জায়গা থেকে আসলে প্রতিবাদ করছেন। বিএনপি নেতারা কি বলছেন, সাধারণ মানুষ কি বলছেন, এবং র্যালিটা কোন পর্যায়ে আছে এখন এই মুহূর্তে? দেখুন রাকিব, গাজা উপত্যকায় যে নৃশংস হামলা চালানো হচ্ছে এবং এইখানকার প্রতিবাদে আজকে আমরা যেটা দেখছি যে বিএনপি সিলেটে যে মিছিল করেছে সে আসলে বিএনপির মিছিল না, একটি গণমানুষের মিছিলে পরিণত হয়েছে। সিলেটের কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে মিছিলটি জিন্দাবাজার হয়ে এই মুহূর্তে আম্বরখানায় এসে পৌঁছেছে। সেখানে কিন্তু মানুষজন এখনো যেমন সমবেত আছেন, কিছুক্ষণ আগে সেখানে বক্তব্য দেওয়া হয়েছে এবং মানুষের যে একটা ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটা কিন্তু সাধারণ মানুষ আজকে এই বিএনপির মিছিল এসে জ্বালিয়েছেন। এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস নদী। আমরা ওনার সাথে একটু কথা বলবো। আছেন, আপনারা তো দেখলাম মিছিল করলেন, হাজার মানুষ ছিল, আপনারা এই মিছিলের মাধ্যমে কি বার্তা দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা এইমাত্র আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং দলের সিদ্ধান্ত মোতাবেক সিলেট মহানগর বিএনপির ব্যানারে আমরা এই পবিত্র নগরী সিলেটে আমাদের ফিলিস্তিনে বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, জাফর সহ সিলেট শহরের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, ইভেন সাধারণ জনগণ আজকে এই গণহত্যার প্রতিবাদে মিছিল করেছে, বিক্ষোভে ফেটে পড়েছে। এবং আজকের এই মিছিলের মূল প্রতিবাদ বিষয় হচ্ছে আমরা বিশ্ব বিবেককে জাগ্রত করার আহ্বান জানিয়েছি এবং আমাদের ওআইসি সহ জাতিসংঘের এই ভূমিকার ব্যাপারেও আমরা কথা বলেছি এবং আমরা প্রত্যাশা করছি অবিলম্বে এই গণহত্যার প্রতিবাদে বিশ্ব বিবেক জাগ্রত হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যার প্রতিবাদ করবে। আমরা বলি বিগত এভাবে বাংলাদেশের মানুষ এবং এই বিশেষ সিলেটের মানুষ সকল নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আজকেও সিলেটের মানুষ আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশনায় হাজার হাজার মানুষ আজকে রাজপথে নেমে এসেছে এবং ভবিষ্যতেও এই দেশের অত্যাচারের বিচারের বিরুদ্ধে বাংলাদেশ মিছিলের মূল আজকে তো আমরা মিছিল করলেন, মিছিলে বিএনপি ছাড়াও অনেক সাধারণ মানুষ অংশ নিয়েছে। আগামী এই গণহত্যার প্রতিবাদে আপনাদের কি করবে? আমরা আজকে মিছিল আমরা র্যালি করেছি। আচ্ছা, আমরা র্যালি করেছি। আমরা এই ইসরায়েলি আগ্রাসন সেটার প্রতিবাদে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায়
বাংলাদেশের বিভাগের আজকে বিএনপির লোক ছিল না, কারণ সেটা অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা অনেকগুলো তথ্য জেনে নিলাম। নিশ্চয়ই আপনার কাছ থেকে যে প্রতিবেদন পাবো সেখানে আসলে র্যালির ছবি, সবার বক্তব্য আমরা জানতে পারবো। এবং অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হুসেন সুজাত। বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রীধাম লক্ষ্মীখালী গোপাল চাঁদ সাধু ঠাকুরের ধামে শুরু হয়েছে 3 দিনের মতুয়া মেলা এবং বারুণী স্নাত উৎসব। ভক্তদের নিশান ঢাঙ্গা এবং ঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে 103তম আয়োজন। মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার ভক্ত এই মেলায় অংশগ্রহণ করেছেন। এনামুল হকের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে ডঙ্কা, ঢাক, ঢোল, ঝাঁজ, কাসর, দোতারা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে মুখে হরিনাম করতে করতে মেলায় আসেন ভক্তরা। সবার গন্তব্য মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালী গোপাল চাঁদ ঠাকুরের মন্দির চত্বরে। 200 বছরের পুরনো ঐতিহ্য এই মেলাটি এলাকায় গোপাল সাধুর মেলা নামে পরিচিত। এলাকাবাসী জানান, হিন্দু ধর্মাবলম্বীরা বাংলা 1328 সাল থেকে এখানে বারুণী স্নানের ও মেলার আয়োজন করে। এখানে প্রতি বছরই আমরা আসি, মনের ইচ্ছা পূরণ হয় এখানে স্নান করলে। মতুয়া আদর্শ এবং মতুয়া মতের যে কিছু পাওনা, সেই পাওনা আমরা পেয়ে থাকি বলে এখানে আসি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, আমাদের এই দেশের অবস্থা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়। মেলায় নানা পোস্টার নিয়ে বসেছেন দোকানিরা। হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব স্বর্ণোৎসব উপলক্ষে 3 দিনের এই মাতোয়া মেলা শুরু হয়েছে। ভগবানের নামে আমরা জায়গা দল নিয়ে আসছি। গোপাল চাঁদের মহিমা যা আবির্ভাব হয় সেগুলো নিজ চোখে দর্শন করার জন্য পবিত্র স্থানে ঘুরতে আসছি, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দর্শন করতে আসছি। ঠাকুর যেন পূর্ণ করে, আমরা যেন ভালো থাকতে পারি। আয়োজকরা জানান, প্রতি বছর পুণ্যার্জন করতে এখানে লাখো মানুষ জড়ো হন। 103তম বারুণী উৎসবে 5 থেকে 7 লক্ষ লোকের আয়োজন হয়, যেটা এই কামনা সাগরে পূর্ণ স্নান হয়। এই মেলা শান্তিপূর্ণভাবে শেষ করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা জেলা পুলিশ এখানে ডিউটি করছি। ডিউটি এখানে শান্তিপূর্ণভাবে ডিউটি হচ্ছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। আব্দুল আল মামুন, 71।